অল অফ মাই ডিয়ার আসসালামু আলাইকুম। অ্যাডমিশন সায়েন্স একাডেমি মেডিকেল কেমিস্ট্রি ক্রাশ কোর্সে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ক্লাসে আমরা গুণগত রসায়ন চ্যাপ্টারটা অ্যানালাইসিস করব স্টেপ বাই স্টেপ। এটা হচ্ছে মূলত হাজারি স্যারের বই। এই হাজারি স্যারের বইটা আমরা আপনাদেরকে অ্যানালাইসিস করে দেব। যারা মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য এই অ্যানালাইসিসগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমরা বইয়ের প্রত্যেকটা টপিক আপনাদের জন্য স্টেপ বাই স্টেপ অ্যানালাইসিস করব। আপনাকে জিনিসগুলো কনসেন্ট্রেশন দিয়ে খেয়াল করতে হবে। আমরা প্রত্যেকটা টপিকের সাথে সাথে আপনাদেরকে বলে দেব এখান থেকে কি কি প্যাটার্নের কোয়েশ্চেন ভর্তি পরীক্ষায় আসতে পারে। সো সেভাবে আপনারা ক্লাসটা কন্টিনিউ করবেন। আসেন ভাই, ফার্স্ট আমরা দেখব হচ্ছে ভূমিকাটা। ইন্ট্রোডাকশন থেকে আমাদেরকে কি কি দেখতে হবে ভূমিকাটা। এখান থেকে ভাই যে জিনিসগুলো বলবো এগুলো অবশ্যই আপনারা বইয়ে দাগিয়ে নেবেন যদি দাগানো না থাকে, আর যদি দাগানো থাকে তাহলে সবচেয়ে বেটার হয়। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস দাগিয়ে নিবা। আসেন ভাই, ফার্স্ট আমরা ইন্ট্রোডাকশনটা অ্যানালাইসিস করব। ইন্ট্রোডাকশন থেকে আমাদেরকে কি কি দেখতে হবে। ইন্ট্রোডাকশন থেকে যেমন ফার্স্ট সেন্টেন্সটা আমাদেরকে মনে রাখতে হবে, এই বিশ্ব প্রকৃতি বিজ্ঞানীদের কাছে দুই ভাগে বিভক্ত। কোশ্চেন হতে পারে বিশ্ব প্রকৃতি বিজ্ঞানীদের কাছে কয় ভাগে বিভক্ত। বিশ্ব প্রকৃতি হচ্ছে বিজ্ঞানীদের কাছে দুই ভাগে বিভক্ত। এক নম্বর হচ্ছে পদার্থ বা ম্যাটার, আর হচ্ছে বিকিরণ শক্তি বা রেডিয়েন্ট এনার্জি। ঠিক আছে, এই জিনিসটা আমরা মনে রাখবো। দেন নেক্সট আমাদেরকে আরো যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে পদার্থ। এই পদার্থ সম্পর্কে কিন্তু আমরা ছোটবেলা থেকে জানি। এখানে আমরা এই চ্যাপ্টারে যে জিনিসটা অ্যানালাইসিস করব সেটা হচ্ছে স্পেশালি বিকিরণ শক্তি বা রেডিয়েন্ট এনার্জিটা আমরা এখানে অ্যানালাইসিস করব। তবে দেখেন বিকিরণ শক্তিটা মূলত কি। বিকিরণ শক্তিটা হচ্ছে মূলত এই যে দেখেন, বিকিরণ শক্তি হলো তড়িৎ চুম্বকীয় বিকিরণ রশ্মি, যার প্রধান উৎস হচ্ছে কি সূর্যের আলো। তাহলে দেখেন আমরা প্রথমে দেখলাম হচ্ছে বিশ্ব প্রকৃতি বিজ্ঞানীদের কাছে দুই ভাগে বিভক্ত, পদার্থ এবং বিকিরণ শক্তি। পদার্থ সম্পর্কে আমরা জানি। দেন বিকিরণ শক্তি জিনিসটা কি। বিকিরণ শক্তি হচ্ছে মূলত তড়িৎ চুম্বকীয় বিকিরণ রশ্মি, যেগুলোর প্রধান উৎস কি সূর্যের আলো। ঠিক আছে, তার মানে এখান থেকে কোয়েশ্চেন প্যাটার্ন কি হতে পারে, এই যে তড়িৎ চুম্বকীয় বিকিরণ রশ্মি বা এটার প্রধান উৎস কি। এটার প্রধান উৎস হচ্ছে কি সূর্যের আলো। ঠিক আছে, এইভাবে মনে রাখবো। দেন এখানে দৃশ্যমান আলো এবং অদৃশ্য আলো একটা টপিক আছে। যেমন অদৃশ্য আলো হচ্ছে এই যে, যেমন অদৃশ্য আলো হচ্ছে আয়ার রশ্মি, যেমন অদৃশ্য আলো হচ্ছে আয়ার রশ্মি, আলট্রাভায়োলেট রশ্মি, রেডিও টেলিভিশন তরঙ্গ, এগুলো হচ্ছে অদৃশ্য আলো। তার মানে অদৃশ্য আলোর উদাহরণ মনে রাখবো কি আমরা, আয়ার রশ্মি, আলট্রাভায়োলেট রশ্মি, রেডিও টেলিভিশন তরঙ্গ, এগুলো হচ্ছে আমার কি অদৃশ্য আলো। কোয়েশ্চেন হতে পারে নিচের কোনটি অদৃশ্য আলো নয়। তাহলে অদৃশ্য আলো কোনগুলা, আয়ার রশ্মি, আলট্রাভায়োলেট রশ্মি, রেডিও টেলিভিশন তরঙ্গ। এই তিনটা হয়তো অপশনে দিয়ে দিবে, আপনাকে অন্য আরেকটা জিনিস ভিন্ন দিবে, ওইটাই আমার অ্যান্সার হবে। অদৃশ্য আলো, এই তিনটা আমরা মনে রাখবো। দেন আসেন এখানে একটা জিনিস দেখেন, যেমন দেখেন বিভিন্ন পরমাণু, এসব তরঙ্গ রশ্মি আমরা বিভিন্নভাবে ব্যবহার করি। বিভিন্ন পরমাণু তাপ শক্তি দ্বারা উদ্দীপিত হয়ে বিভিন্ন প্রকার বর্ণালী সৃষ্টি করে, যা থেকে ওইসব মৌলের শনাক্তকরণ কি হয় সম্ভব হয়। আচ্ছা, এই জিনিসটা আমরা পরবর্তীতে দেখবো। তার মানে এখান থেকে আমরা ইন্ট্রোডাকশন থেকে কয়টা জিনিস পড়লাম, অদৃশ্য আলো কোনগুলা, তারপর হচ্ছে তড়িৎ চুম্বকীয় বিকিরণ রশ্মি, যেটার প্রধান উৎস হচ্ছে সূর্যের আলো, আর বিকিরণ শক্তি, এটার উৎস হচ্ছে তড়িৎ চুম্বকীয় বিকিরণ রশ্মি, এবং এই বিশ্ব প্রকৃতি দুই ভাগে বিভক্ত। এই ইনফরমেশন গুলো আমরা এখান থেকে পেলাম। বা একটু নোট করে নেন, আশা করি এইভাবে অ্যানালাইসিস করে গেলে আপনার এই চ্যাপ্টারটা খুব ইজি হয়ে যাবে। প্রত্যেকটা চ্যাপ্টার আমরা আপনাদেরকে এইভাবে অ্যানালাইসিস করে দিব, আপনি জাস্ট কনসেন্ট্রেশন দিয়ে বাইরের ক্লাসগুলো ক্যারি অন করবেন। দেন আসেন আমরা শিকন ফল। শিকন ফল থেকে আমরা কি কি দেখবো। শিকন ফলটা হচ্ছে মূলত এই অধ্যায়টা শেষে আমরা শিক্ষার্থী যারা আছে তারা কি কি জানতে পারবো এই জিনিসটা। বাট এখান থেকেও কিন্তু আপনি কিছু ইনফরমেশন পেয়ে যাচ্ছেন, এগুলো আপনাকে মাথায় রাখতে হবে। যেমন কি ইনফরমেশন পেয়ে যাচ্ছেন, এই যে দেখেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস করার জন্য, একটা পরমাণুর ইলেকট্রন বিন্যাস করার জন্য আপনাকে তিনটা নীতি জানতে হবে। কয়টা নীতি তিনটা নীতি। যেমন এই যে আউবাই, হুন্ড এবং পাউলির বর্জন নীতি প্রয়োগ করে পরমাণুর ইলেকট্রন বিন্যাস করতে পারবে। এই সেন্টেন্সটা থেকে কোয়েশ্চেন হবে হচ্ছে ইলেকট্রন বিন্যাস, পরমাণুর একটা ইলেকট্রন বিন্যাস করার জন্য নিচের কোন নীতির প্রয়োজন হয় না। কোন নীতির প্রয়োজন হয় না। আপনার কিন্তু তিনটা নীতির প্রয়োজন হয়, আউবাই, হুন্ড এবং পাউলির বর্জন নীতি। এই তিনটা নীতির প্রয়োজন হয়, বাট আপনাকে কোয়েশ্চেন করবে একটা পরমাণুর ইলেকট্রন বিন্যাস করার জন্য কোন নীতির প্রয়োজন হয় না। 4 নম্বরে অন্য আরেকটা ভিন্ন একটা নীতি দিয়ে দিবে, ওটাই হবে আমার অ্যান্সার। আশা করি ভাই বুঝতে পেরেছেন। দেন হচ্ছে আসেন ভাই, বুর পরমাণু মডেল অনুসারে হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর ব্যাখ্যা করতে পারবে। এই সেন্টেন্সটা দেখে কোয়েশ্চেন হবে কি, এদের 4 নম্বর সেন্টেন্সটা মনে রাখবেন, 7 নম্বর সেন্টেন্সটা দাগিয়ে নেন একটু। এই সেন্টেন্সটা দেখে কোয়েশ্চেন হবে কি বোর পরমাণু মডেল অনুসারে হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর ব্যাখ্যা করতে পারে। কোয়েশ্চেন হতে পারে হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর ব্যাখ্যা নিচের কোন মডেল করতে পারে।
বা কোন মডেল দ্বারা করা যায়। হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর ব্যাখ্যাটা আমরা করতে পারতেছি কোন জায়গা থেকে ভাই, বোর পরমাণুর মডেল থেকে। কার থেকে? বোর পরমাণু মডেল থেকে। এই জিনিসটা মনে রাখবো ভাইয়া। দেন নেক্সট 8 নাম্বার ইনফরমেশনটা শিকন পল 8 নাম্বার, এটা আমরা মনে রাখতে হবে। যেমন দেখেন 8 নাম্বার যেটা, জাল পাসপোর্ট এবং জাল ব্যাংক নোট শনাক্তকরণে আলট্রাভায়োলেট রশ্মি ব্যাখ্যা করতে পারবে। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে কোয়েশ্চেন হবে ভাই, জাল পাসপোর্ট এবং জাল ব্যাংক নোট শনাক্তকরণে নিচের কোন রশ্মি ব্যবহার করা হয়। তার মানে আমরা দেখলাম জাল পাসপোর্ট এবং জাল ব্যাংক নোট শনাক্তকরণে আমরা ইউভি বা তথা আলট্রাভায়োলেট রশ্মি ব্যবহার করা হয়। ওকে, খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, জিনিসগুলো অবশ্যই আপনি মাথায় রাখবেন। দেন 9 নাম্বার পয়েন্ট থেকে কোয়েশ্চেন প্যাটার্ন কি হতে পারে আমরা দেখি। চিকিৎসা ক্ষেত্রে আইআর রশ্মি প্রয়োগ করে ব্যথা বেদনা উপশমের ব্যাখ্যা করতে পারবে। তাহলে কোয়েশ্চেন হতে পারে চিকিৎসা ক্ষেত্রে ব্যথা বেদনা উপশমে কোন রশ্মি ব্যবহার করা হয়। এটা অলরেডি মেবি মেডিকেল ভর্তি পরীক্ষায় এসেছিল, মেবি লেটেস্ট একটা কোয়েশ্চেনে দেখা গিয়েছিল। এটা ব্যথা বেদনার উপশমে, চিকিৎসা ক্ষেত্রে ব্যথা বেদনার উপশমে কোন রশ্মি ব্যবহার করা হয় ভাই? আইআর রশ্মি। ঠিক আছে, এটা আমরা মাথায় রাখবো। দেন হচ্ছে ভাই দেখেন রোগ নির্ণয়ে এমআরআই পরীক্ষার মূলনীতি বর্ণনা করতে পারবে। তাহলে রোগ নির্ণয়ের ক্ষেত্রে, রোগ শনাক্তকরণের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব ভাই? এমআরআই। কি ব্যবহার করি? এমআরআই। এই জিনিসগুলো আমরা অবশ্যই মাথায় রাখবো, কারণ এই জিনিসগুলো অনেক স্টুডেন্ট আমরা দেখি না। এই শিকন ফল এবং ভূমিকা এখান থেকেও কিন্তু ভাই মেডিকেলে কোয়েশ্চেন হতে পারে। ঠিক আছে, সো প্রত্যেকটা ইনফরমেশন আমরা স্টেপ বাই স্টেপ আপনাকে অ্যানালাইসিস করে দিব। আপনি জাস্ট ক্লাসগুলো করে যাবেন আর মাথায় রাখার চেষ্টা করবেন। দেন আসেন আমরা 15 নম্বর শিকন পোলটা আমাদেরকে মাথায় রাখতে হবে। 15 নম্বর শিকন পোল থেকে কোয়েশ্চেন হতে পারে অবিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড থেকে বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড প্রস্তুতিতে কোন পদ্ধতি ব্যবহার করা হয়। কোয়েশ্চেন প্যাটার্নটা আবার খেয়াল করেন। অবিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড থেকে বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড প্রস্তুতিতে নিচের কোন পদ্ধতি ব্যবহার করা হয়। তাহলে ব্যবহার করা হচ্ছে ভাই ক্যালাসন পদ্ধতি। কি পদ্ধতি ভাই? ক্যালাসন পদ্ধতি। এগুলো নিয়ে ভাই আমরা পরবর্তীতে স্টেপ বাই স্টেপ আরো জানবো, বাট এখান থেকে শিকন ফল যে জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে পরীক্ষার জন্য, এগুলো আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কোয়েশ্চেন প্যাটার্ন হবে কি, অবিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড থেকে বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড প্রস্তুতিতে কোন পদ্ধতি ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ভাই ক্যালাসন পদ্ধতি। কি পদ্ধতি? ক্যালাসন পদ্ধতি। দেন আসেন আমাদের 17 নম্বর শিকন ফলটাও মাথায় রাখতে হবে। দেখেন মিশ্রণ থেকে বিভিন্ন যৌগ পৃথকীকরণে দ্রাবক নিষ্কাশন পদ্ধতি বর্ণনা করতে পারবে। এখান থেকে কোয়েশ্চেন প্যাটার্নটা হবে এরকম, মিশ্রণ থেকে বিভিন্ন যৌগ পৃথককরণে নিচের কোন পদ্ধতি ব্যবহার করা হয়। তার মানে দেখলাম মিশ্রণ থেকে বিভিন্ন যৌগ পৃথককরণে আমরা দ্রাবক নিষ্কাশন পদ্ধতি ব্যবহার করি। কি পদ্ধতি ভাই? দ্রাবক নিষ্কাশন পদ্ধতি ব্যবহার করে থাকি। দেন ব্যবহারিক এটা আমরা পরবর্তীতে পাবো, ক্রোমাটোগ্রাফি, চক ফিল্টার পেপারের সাহায্যে মিশ্রণ থেকে যৌগ পৃথক করে কি দেখাতে পারবে, এটা আমরা পরবর্তীতে পাবো। তাহলে ভাই দেখেন এখানে আমি আপনাকে দেখেন ফার্স্টে, এখনো কিন্তু আমরা চ্যাপ্টারটা শুরুই করিনি, জাস্ট ভূমিকা এবং কি কি শিখবো এখান থেকে দেখেন ভাই আমরা কতগুলো ইনফরমেশন পেয়ে গেলাম। এই ইনফরমেশন গুলো ভাই আপনি যদি একজন মেডিকেলের জন্য প্রিপারেশন নিয়ে থাকেন, সত্যি আপনি যদি মেডিকেলকে আপনার স্বপ্ন লালন করে থাকেন আপনার বুকে, এই যে তাহলে আপনাকে অবশ্যই এভাবে বায়ার দেওয়া, এভাবে অ্যানালাইসিস গুলো করে যাবেন। এবং আরেকটা জিনিস সেখানে আমি আপনাদেরকে বলবো, একটু নোট মেকিং করবেন। আপনি একটা কাজ করবেন বায়ার ক্লাসগুলোর জন্য, আপনি এক একটা বইয়ের জন্য, যেমন কেমিস্ট্রি ফার্স্ট পেপারের জন্য একটা নোট ক্রিয়েট করবেন, কেমিস্ট্রি ফার্স্ট পেপারের জন্য একটা নোট ক্রিয়েট করবেন। বা যে জিনিসগুলো বলে যাচ্ছি এই জিনিসগুলো আপনি ছোট আকারে নোট করুন, তাহলে আপনার জিনিসগুলো মস্তিষ্কে অনেকক্ষণ স্থায়ী হবে, অর্থাৎ সহজে ভুলে যাবেন না। ওকে, আসেন ভাই আমরা এখন স্টাডি করব হচ্ছে পরমাণু মডেল ও প্রাথমিক ধারণা। ঠিক আছে, ফার্স্ট টপিক পরমাণু মডেল ও কিভাবে প্রাথমিক ধারণা, এই জিনিসটা আমরা এখন স্টাডি করব। আসেন এখানে আমরা একটা ইনফরমেশন মনে রাখবো, সেটা হচ্ছে 1897 খ্রিস্টাব্দে, কত ভাই? 1897, 1897 খ্রিস্টাব্দে স্যার জে থমসন, কে ভাই? স্যার জে থমসন ক্যাথোড রশ্মির উপর পরীক্ষাকালে ইলেকট্রন আবিষ্কারের পর থেকে পরমাণুর গঠন সম্বন্ধে জানার জন্য বিজ্ঞানীদের পরীক্ষা নিরীক্ষার নতুন মাত্রা কি হয় ভাই? যোগ হয়। এই সেন্টেন্সটা থেকে আমাদেরকে কয়েকটা ইনফরমেশন আমরা পাই, সেটা হচ্ছে ইলেকট্রন আবিষ্কারটা কোন পরীক্ষার সাহায্যে করা হয়, সেটা হচ্ছে ভাই ক্যাথোড রশ্মি পরীক্ষা। কি পরীক্ষা ভাই? ক্যাথোড রশ্মি পরীক্ষা। এবং এই ইলেকট্রনটা আবিষ্কার করেন কে? স্যার জে থমসন। কে আবিষ্কার করেন? স্যার জে থমসন। কত খ্রিস্টাব্দে ভাই? 1897 খ্রিস্টাব্দে।
ওকে, এখান থেকে তাহলে আমরা কয়েকটা ইনফরমেশন পাচ্ছি। কোয়েশ্চেন হতে পারে ইলেকট্রন আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? স্যার জে থমসন। কত খ্রিস্টাব্দে? 1897 খ্রিস্টাব্দে। কোন রশ্মি পরীক্ষা করে? ক্যাথোড রশ্মির উপর পরীক্ষা করে এই ইলেকট্রনটা তিনি কি করেন ভাই? আবিষ্কার করেন। আশা করি ভাই বুঝতে পেরেছেন। ইনফরমেশন গুলো একটু নোট করে রাখেন, তাহলে আপনার জিনিসগুলো মনে থাকবে। ঠিক আছে, আমি আপনাকে জাস্ট অ্যানালাইসিস করে দিচ্ছি আপনি কিভাবে জিনিসগুলো মাথায় রাখবেন এবং কি কি প্যাটার্নের কোয়েশ্চেন আপনার হতে পারে। আসলে তার মানে এট ফার্স্ট আপনি এই চ্যাপ্টারে যে জিনিসটা শিখলেন সেটা হচ্ছে ইলেকট্রন আবিষ্কার। কি আবিষ্কার ভাই? ইলেকট্রন আবিষ্কার। কে আবিষ্কার করেন? স্যার জে থমসন। মনে রাখবো কে? স্যার জে থমসন 1897 খ্রিস্টাব্দে। আপনিও খাতায় ব্যার মতো করে এইভাবে নোট করেন যে গুণগত রসায়নের ফার্স্ট যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে ইলেকট্রন আবিষ্কার, স্যার জে থমসন 1897 খ্রিস্টাব্দে। কোন রশ্মি পরীক্ষা করে ভাই? ক্যাথোড রশ্মির উপর পরীক্ষা করে। ওকে, দেন আসেন এরপরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা বিভিন্ন ছড়াই উৎরাই পেরিয়ে আমরা তিনটা মডেল পাই। একটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল, আর হচ্ছে বুরের পরমাণু মডেল, আর হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যার পরমাণু মডেল। আরো অনেক কিছু আছে, বাস জাস্ট আমরা এখানে তিনটা পাচ্ছি। একটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল, দেন বুরের পরমাণু মডেল, দেন হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল। কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল যেমন ফার্স্ট ওয়ান হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল, যেটা এটা হচ্ছে 1911 খ্রিস্টাব্দে উপস্থাপিত হয়। বিজ্ঞানী রাদারফোর্ড 1911 সালে দিয়েছেন। বুর যেটা 1913 খ্রিস্টাব্দে। কোয়ান্টাম বলবিদ্যা যেটা এটা 1924 থেকে 1927 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তার মানে আপনি তিনটা মডেল পাচ্ছেন। এটা আপনি যখন একটু নোট করবেন তাহলে জিনিসগুলো মনে থাকবে। রাদারফোর্ড 11, বুর 13, দেন কোয়ান্টাম বলবিদ্যা হচ্ছে কোয়ান্টাম মেকানিজম অ্যাটম মডেল হচ্ছে 1924 থেকে 1927 খ্রিস্টাব্দে। দেন আসেন নিচে একটা সেন্টেন্স, এই সেন্টেন্সটা নিয়ে আমরা পরে আরো অনেক অ্যানালাইসিস করব। যেমন যে দেখেন রাদারফোর্ড তার পরমাণু মডেলটি উপস্থাপনের পূর্বে, যে রাদারফোর্ডের যে পরমাণু মডেলটা 1911 খ্রিস্টাব্দে তিনি দিয়েছেন, এটা উপস্থাপনের পূর্বে সোনার পাতের উপর তার বিখ্যাত আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটি করে থাকেন। ঠিক আছে, এই যে এই মডেলটা দেওয়ার আগে অর্থাৎ এই রাদারফোর্ডের পরমাণু মডেলটা তিনি দিয়েছেন এই যে সোনার আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা থেকে। ঠিক আছে, অর্থাৎ আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা করেই তারপরে তিনি এই মডেলটা দিয়েছেন। ঠিক আছে, উপস্থাপন করেছেন। আশা করি বুঝতে পেরেছেন। এটা নিয়ে আমরা আরো পরবর্তীতে জানবো। দেন আসেন আমরা প্রথমে দেখবো যে রাদারফোর্ডের পরমাণু মডেল, যেটা তিনি 1911 খ্রিস্টাব্দে উপস্থাপন করেছেন। ঠিক আছে, এটা করেছেন কি? আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার সাহায্যে। তাহলে এই জিনিসটা দেখবো, দেখেন হাইলাইট করা আছে এই জিনিসগুলো, কিন্তু আবারও বলতেছি 1911 খ্রিস্টাব্দে রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটি করেন। কি কণাবে? আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটি করেন। তার পরীক্ষার কিছুদিন পূর্বে আবিষ্কৃত হয় যে রেডিয়াম, ইউরেনিয়াম ইত্যাদি তেজস্ক্রিয় মৌল থেকে স্বতঃস্ফূর্তভাবে আলফা কণা বিকিরিত হয়। তাহলে কি দেখেন, আলফা কণা বিকিরিত হচ্ছে তেজস্ক্রিয় মৌল থেকে। কি কি ভাই? রেডিয়াম, ইউরেনিয়াম ইত্যাদি তেজস্ক্রিয় মৌল থেকে স্বতঃস্ফূর্তভাবে কি কণা নির্গত হয় ভাই? আলফা কণা বিকিরিত হয়। হিলিয়াম পরমাণু হতে এখন আপনার মনে কোয়েশ্চেন হতে পারে, তেজস্ক্রিয় মৌল থেকে যে আলফা কণা বিকিরিত হচ্ছে, এই আলফা কণা জিনিসটা কি? আলফা কণা কি কণা ভাই? আলফা কণা। এই আলফা কণা জিনিসটা কি? তাহলে আলফা কণা জিনিসটা দেখেন, হিলিয়াম পরমাণু হতে দুটি ইলেকট্রন বের করে নিলে যে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস অবশিষ্ট থাকে তাকে আমরা আলফা কণা বলে থাকি। অর্থাৎ আলফা কণা হচ্ছে মূলত দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে আলফা কণা বলা হয়। ঠিক আছে, আলফা কণা কাকে বলা হয়? দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে। এটা অনেকবার ভার্সিটি অ্যাডমিশন টেস্ট বলেন, মেডিকেলে বলেন, ডেন্টালে বলেন, অনেকবার দেখা গিয়েছিল এবং জিনিসটা আপনাকে অনেক জায়গায় ইউজ করতে হবে। ঠিক আছে, বিভিন্ন রিঅ্যাকশন, বিভিন্ন নিউক্লিয়ার ফিশন এবং ফিউশন বিক্রিয়া জিনিসটা আপনার কাজে দিবে। তার মানে আপনি একটা জিনিস জানলেন, আলফা কণা কি কণা ভাই? আলফা কণা। আলফা কণা হচ্ছে মূলত দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস এবং এটার সংকেতটা মনে রাখবেন 4/2 হিলিয়াম 2+। অর্থাৎ হিলিয়াম পরমাণু হতে দুইটা ইলেকট্রন সরিয়ে নেওয়ার পরে যে +2 আয়নটা দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসটা তৈরি হচ্ছে, এটাই হচ্ছে মূলত আলফা কণা। এই সংকেতটা মনে রাখলে আপনার অনেক কাজে দিবে। সংকেতটা কি? আবারও লিখতেছি, 4/2 হিলিয়াম 2+। এটা হচ্ছে আলফা কণার কি ভাই? সংকেত। এখন দেখেন এই জিনিসটা মনে রাখলে, সংকেতটা মনে রাখলে আপনার সুবিধা কি? সুবিধা হচ্ছে আপনার আলফা কণার বৈশিষ্ট্য শিখা হয়ে যাবে। কি কণার ভাই? আলফা কণার বৈশিষ্ট্য শিখা হয়ে যাবে। যেমন দেখেন ভাই, আলফা কণার
বৈশিষ্ট্যটা আপনার কিভাবে শিখা হয়ে যাবে। তবে তার আগে আমি আপনাদেরকে কিছু জিনিস যেগুলো হয়তো পরবর্তীতে আলোচনা করব আমরা, সেটা হচ্ছে আমাদের তিন ধরনের কণিকা আমরা পাবো। একটা হচ্ছে স্থায়ী মূল কণিকা, আমি তারপরে এখানে একটু করে বলে দিচ্ছি আপনাকে। একটা হচ্ছে স্থায়ী মূল কণিকা, আর একটা হচ্ছে ভাইয়া অস্থায়ী মূল কণিকা, আর একটা হচ্ছে ভাইয়া কম্পোজিট কণিকা। কি কণা ভাইয়া? কম্পোজিট কণিকা বা যৌগিক কণা বলা হয়ে থাকে। ঠিক আছে, আমরা তিন ধরনের কণিকা পাবো, এটা হয়তো আপনাদের জানা আছে, তারপর আমি জাস্ট একটু করে বলে দিচ্ছি। স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা, কম্পোজিট কণিকা বা যৌগিক কণা। স্থায়ী মূল কণিকা আমরা জানি হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, আর অস্থায়ী হচ্ছে নিউট্রন ও মেসন, এভাবে যেগুলো আছে। ঠিক আছে, আচ্ছা অস্থায়ী কণিকাটা আপনি আপাতত বাদ রাখেন। স্থায়ী আমরা জানি কি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই তিনটা হচ্ছে স্থায়ী মূল কণিকা। আর একটা হচ্ছে কম্পোজিট কণিকা বা যৌগিক কণা। কি কণা ভাই? কম্পোজিট বা যৌগিক কণা হচ্ছে দুইটা, একটা হচ্ছে আলফা কণা আর একটা হচ্ছে ভাই ডিউটেরন কণা। কি কণা ভাই? আলফা কণা এবং কি ডিউটেরন কণা, এগুলো হচ্ছে আবার কম্পোজিট কণিকা বা যৌগিক কণিকা। এই জন্য দেখেন আলফা কণাটা একটা হচ্ছে কম্পোজিট কণিকা বা যৌগিক কণা। এই জন্য আলফা কণার ফার্স্ট বৈশিষ্ট্যটা এটাই বলা হয়েছে, যৌগিক কণা বা কম্পোজিট কণার শ্রেণীভুক্ত এই আলফা কণাটার প্রচন্ড গতি থাকে। অর্থাৎ আলফা কণা হচ্ছে একটা মূলত কম্পোজিট কণিকা তথা যৌগিক কণিকা, যৌগিক কণা। ঠিক আছে, এটা হওয়ার কারণে এই আলফা কণাটার কি থাকে ভাই? প্রচন্ড গতি থাকে। অর্থাৎ আলফা কণার বৈশিষ্ট্যটা আপনি লিখতে পারেন, আলফা কণা এটা হচ্ছে মূলত একটা কম্পোজিট কণিকা বা যৌগিক কণা। ঠিক আছে, এবং এটার কি থাকে? প্রচন্ড গতি থাকে। দেন হচ্ছে এই আলফা কণার গতিটা দেখেন 1.0 ইন্টু 10⁻⁷ ms ইনভার্স 1 থেকে 2.5 ইন্টু 10⁻⁷ ms ইনভার্স 1 পর্যন্ত হয়ে থাকে। ঠিক আছে, গতিটা মনে রাখবো। দেন আলফা কণাতে 3 নাম্বার বৈশিষ্ট্যটা দেখেন, দুইটা প্রোটন এবং দুইটা নিউট্রন থাকে। এটা কিভাবে আপনি জাস্ট সংখ্যাটা যদি মনে রাখতে পারেন, 4/2 হিলিয়াম 2+। এখান থেকে দেখেন, এখান থেকে ভাই যদি ভাই সংকেতটা আপনি দেখেন, যেমন আলফা কণাতে যে দুইটা প্রোটন ও দুইটা নিউট্রন থাকে, এটা আপনি ইজিলি বের করতে, যেমন এখানে 4/2 হিলিয়াম 2+, এখানে 2, এটা কি সংখ্যা ভাই? প্রোটন সংখ্যা। ঠিক আছে, আর নিউট্রন সংখ্যা কিভাবে বের করবো? এই যে 4 থেকে 2 গেলে 2, উপরেরটা কি? ভর সংখ্যা। অর্থাৎ ঠিক আছে, a-z ইজ ইকুয়াল টু কি ভাই? n। অর্থাৎ নিউটন সংখ্যা মানে হচ্ছে ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা। এখানে ভর সংখ্যা 4 আর প্রোটন সংখ্যা 2, 4 থেকে 2 গেলে কত? 2। তার মানে আলফা কণাতে প্রোটন হচ্ছে 2টা আর নিউট্রন হচ্ছে কয়টা? 2টা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। দেন আলফা কণার ভর সংখ্যা কত হয়? 4। অর্থাৎ বৈশিষ্ট্যগুলা সবগুলো আপনি সংকেত জানলেই হয়ে যাচ্ছে। এই যে 4/2 হিলিয়াম 2+, আলফা কণার ভর হচ্ছে 4, প্রোটন সংখ্যা হচ্ছে 2, নিউট্রন সংখ্যা হচ্ছে 4 থেকে 2 গেলে কত? 2। ঠিক আছে, শিখা শেষ। ঠিক আছে, আর এগুলো আপনাকে এক্সট্রা সময় দিয়ে করতে হবে না, জাস্ট বাইরের ক্লাসগুলো করে গেলে, বাইরের ক্লাসগুলো একটু মনোযোগ সহকারে করলেই চলবে। দেন আসেন রাদারফোর্ডের পরীক্ষার ব্যবহৃত উপকরণ। আমরা দেখলাম যে রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা করেছিলেন 1911 খ্রিস্টাব্দে, এবং এই পরীক্ষাটা করার পর তিনি রাদারফোর্ডের পরমাণু মডেলের ব্যাখ্যা দিয়েছিলেন। ঠিক আছে, এতক্ষণ ধরে আমরা দেখতেছিলাম যে হেডলাইনটা কিভাবে, হেডলাইন এই যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, রাদারফোর্ডের হেডলাইনটা হচ্ছে মূলত দেখেন রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। ঠিক আছে, এবং এখান থেকে আমরা দেখতেছিলাম যে মূলত এখনো কিন্তু আমরা ডিপলি যাই নাই, আমরা এতক্ষণ ধরে দেখতেছিলাম যে আলফা কণা জিনিসটা কি, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা যে তিনি করেছিলেন। এতক্ষণ আমরা শিখতেছি হচ্ছে আলফা কণা কি শিখলাম। প্রথমে শিখলাম হচ্ছে তেজস্ক্রিয় মৌল থেকে স্বতঃস্ফূর্তভাবে আলফা কণা কি হয়? বিকিরিত হয়। ঠিক আছে, আলফা কণা কোত্থেকে পাচ্ছি? তেজস্ক্রিয় মৌল থেকে। দেন আমরা শিখলাম যে আলফা কণাটা মূলত কি। আলফা কণাটা হচ্ছে মূলত হিলিয়াম পরমাণু হতে দুইটা ইলেকট্রন বের করে নিয়ে যে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসটা তৈরি হচ্ছে, এটাই হচ্ছে মূলত আলফা কণা। দেন শিখলাম যে আলফা কণাটা হচ্ছে মূলত একটা কম্পোজিট কণিকা বা যৌগিক কণা। ঠিক আছে, এবং এটার সংকেত থেকে আমরা দেখলাম যে এই আলফা কণার ভর 4, প্রোটন সংখ্যা 2, নিউট্রন সংখ্যা 2, এবং এই আলফা কণার প্রচন্ড কি থাকে? গতি থাকে। গতিটা 1 ইন্টু 10⁻⁷ থেকে 2.5 ইন্টু 10⁻⁷ পর্যন্ত হয়ে থাকে। এতক্ষণ আমরা জাস্ট আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় দেখলাম যে আলফা কণা জিনিসটা কি, সেটা আমরা এতক্ষণ ধরে দেখতেছিলাম। দেন এখন আমরা দেখব হচ্ছে রাদারফোর্ডের পরীক্ষায় ব্যবহৃত উপকরণ। এই যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় তিনি কি কি উপকরণ ব্যবহার করেছিলেন সে জিনিসগুলো আমরা দেখব। তিনি বের করেছিলেন, আমরা প্রথমে হেডলাইন থেকে তো বুঝতে পারতেছি তিনি আলফা কণা ব্যবহার করেছিলেন। কি কণা? আলফা কণা ব্যবহার করেছিলেন, যেটা আমার তেজস্ক্রিয় মৌল থেকে স্বতঃস্ফূর্তভাবে বের হয়, রেডিয়াম ইউরেনিয়াম থেকে। দেন উনি একটা পাতলা সোনার পাত ব্যবহার করেছিলেন। কি ব্যবহার করেছিলেন?
পাতলা সোনার পাত 0.3404 সেন্টিমিটার পুরুত্বের একটা পাতলা সোনার পাত ব্যবহার করেছিলেন। দেন জিঙ্ক সালফাইডের আবরণ যুক্ত একটা পর্দা কি করেছিলেন ব্যবহার করেছিলেন। তার মানে এখান থেকে রাদারফোর্ডের পরীক্ষায় ব্যবহৃত আমরা উপকরণ পাচ্ছি টোটাল 3টা। কয়টা উপকরণ পাচ্ছি? 3টা। আলফা কণা, দেন পাতলা সোনার পাত, জিঙ্ক সালফাইডের আবরণ যুক্ত পর্দা। এখন আমরা পরবর্তীতে দেখব কেন পাতলা সোনার পাত ব্যবহার করেছিলেন, কেন জিঙ্ক সালফাইডের আবরণ যুক্ত পর্দা ব্যবহার করেছিলেন, এই জিনিসগুলো আমরা পরবর্তীতে দেখব। তবে এখান থেকে কয়েকটা কোয়েশ্চেন আমাদের হতে পারে, যেমন কোয়েশ্চেন প্যাটার্ন গুলো হতে পারে এরকম। রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় যে পাতলা সোনার পাতটা ব্যবহার করা হয়েছিল সেই সোনার পাতের পুরুত্ব কত? ঠিক আছে, পুরুত্ব হচ্ছে 0.3404 সেন্টিমিটার। মনে রাখবো ভাই আমরা 0.3404 সেন্টিমিটার। দেন জিঙ্ক সালফাইডের আবরণ যুক্ত পর্দা ব্যবহার করা হয়েছিল, এটা আমরা মনে রাখবো। দেন আসেন আমরা একটু অ্যানালাইসিসে চলে যাই। এখন রাদারফোর্ডের অ্যানালাইসিস, রাদারফোর্ডের পরীক্ষার বর্ণনা, কিভাবে তিনি পরীক্ষাটা সম্পন্ন করেছিলেন এই জিনিসগুলা দেখবো আমরা। তবে জিনিসগুলা আমি একটু করে স্টেপ বাই স্টেপ সিদ্ধান্ত বা যে জিনিসগুলা এটা হচ্ছে একটু করে যদি বলি, তিনি জিঙ্ক সালফাইডটা কেন ব্যবহার করেছিলেন, ঠিক আছে, এটা নিয়ে একটু প্রশ্ন হতে পারে। যেমন একটু যদি দ্রুত আপনাকে বর্ণনা দিই, বিজ্ঞানী রাদারফোর্ড প্রচন্ড শক্তি সম্পন্ন, আমরা দেখেছিলাম যে আলফা কণা এটার প্রচন্ড গতি থাকে, ঠিক আছে, প্রচন্ড শক্তি সম্পন্ন দ্বিধনাত্মক চার্জযুক্ত আলফা কণা সমূহকে একটা পাতলা সোনার পাতের উপর টার্গেট বা নিক্ষেপ করেন। দেন কি ঘটে, সোনার পাতের চারদিকে ঘিরে তিনি যে সোনার পাতের উপরে আলফা কণাটা নিক্ষেপ করেছিলেন, এই সোনার পাতের চারদিকে আবার তিনি জিঙ্ক সালফাইডের আবরণ যুক্ত একটা গোলাকার কি রাখেন পর্দা রাখেন। এখন প্রশ্ন হতে পারে জিঙ্ক সালফাইডের গোলাকার আবরণ পর্দাটা তিনি কেন রেখেছিলেন, কি কারণে রেখেছিলেন? এটা হচ্ছে দেখেন কেন রেখেছিলেন, জিঙ্ক সালফাইড আবরণের উপর পতিত আলফা কণা আলোকছটা কি করে সৃষ্টি করে, কি করে আলোকছটা সৃষ্টি করে, অর্থাৎ আলোকছটাটা সৃষ্টি করার জন্যই তিনি মূলত জিঙ্ক সালফাইড আবরণটা দিয়েছিলেন, ঠিক আছে, জিঙ্ক সালফাইড আবরণটা ব্যবহার করেছেন। কারণ কেন? কারণ জিঙ্ক সালফাইডের একটা ধর্ম হচ্ছে, জিঙ্ক সালফাইডটা হচ্ছে অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ, ঠিক আছে, ফসফোরেসেন্ট সাবস্টেন্স বলা হয় এটাকে, ঠিক আছে, অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ। কি সৃষ্টিকারী? জিঙ্ক সালফাইড। এখানে কোশ্চেন হতে পারে নিচের কোনটি অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ? অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ হচ্ছে কি জিঙ্ক সালফাইড। অর্থাৎ রাদারফোর্ড এই আলফা কণাটাকে পাতলা সোনার পাতের উপর যখন টার্গেট বা নিক্ষেপ করেন, তখন ওই এর চারপাশে যে তিনি জিঙ্ক সালফাইডের আবরণটা দিয়েছিলেন, এটা দিয়েছেন হচ্ছে মূলত আলোকছটা সৃষ্টি হওয়ার জন্য। এই আলোকছটাটা কিভাবে সৃষ্টি হচ্ছে? কারণ জিঙ্ক সালফাইডটা একটা অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ। এটার মিনিংটা কি? এটার মিনিংটা যদি আমরা আরেকটু করে বলি, অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ বিভিন্ন শক্তির ফুটন শোষণ করে পরে তা দৃশ্যমান আলোর পরিসরে কি করে বিকিরণ করে। এই জন্য এই ক্ষেত্রে জিঙ্ক সালফাইডটা কি করা হচ্ছে ব্যবহার করা হচ্ছে। দৃশ্যমান আলো যেগুলো আমরা দেখতে পারবো, ঠিক আছে, দৃশ্যমান আলো, যেমন দৃশ্যমান আলো এগুলা নিয়ে যদি আমি আপনাকে একটু কথা বলি, আমরা যে বেনিয়া সহ কলা রংধনুর 7টা রং যে আমরা শর্টকাটে শিখেছিলাম, বেনিয়া সহ কলা, এই দৃশ্যমান আলোর তরঙ্গের দৈর্ঘ্যের মধ্যে এই 7টা রং আছে, ঠিক আছে। সো এই জিঙ্ক সালফাইডটা তিনি ওই কারণে ব্যবহার করেছিলেন কারণ জিঙ্ক সালফাইডটা একটা অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ। এই অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থের কাজ হচ্ছে বিভিন্ন শক্তির ফুটন শোষণ করে দৃশ্যমান আলোর পরিসরে কি করবে, এটা বিকিরণ করবে। সেখান থেকে আমরা খুব স্পষ্ট ব্যাখ্যা করতে পারবো, ঠিক আছে। তার মানে এখান থেকে আমরা দেখলাম হচ্ছে রাদারফোর্ড জিঙ্ক সালফাইডটা ব্যবহার করেছিলেন মূলত কারণটা হচ্ছে জিঙ্ক সালফাইডটা হচ্ছে মূলত একটা অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ। এখন আসেন, এখন আমরা দেখবো হচ্ছে তিনি কি কি পর্যবেক্ষণ করেছেন এই জিঙ্ক সালফাইড এবং পাতলা সোনার পাতের উপর যখন আলফা কণাটা নিক্ষেপণ করেন তখন তিনি কি কি পর্যবেক্ষণ বা সিদ্ধান্তে উপনীত হয়েছেন, পর্যবেক্ষণ করতে পেরেছেন, সেগুলো আমরা দেখব। পর্যবেক্ষণ দেখেন, তিনি লক্ষ্য করেন যে প্রায় 99% আলফা কণায় এই সোনার পাত ভেদ করে সোজাসুজি চলে যায়। কত 99% আলফা কণায় এই সোনার পাতটা ভেদ করে সোজাসুজি কি চলে যায় এবং জিঙ্ক সালফাইড পর্দাকে আলোকছটায় দীপ্তিমান বা কি করে আলোকিত করে, ঠিক আছে। তার মানে আমরা কিন্তু প্রথমেই দেখেছিলাম রাদারফোর্ড আলফা কণাটা নিক্ষেপ করেছিলেন পাতলা সোনার পাতের উপর। বাইরের কথাগুলো কনসেন্ট্রেশন দিয়ে খেয়াল করতে হবে। রাদারফোর্ড আলফা কণাটা নিক্ষেপ করছে হচ্ছে পাতলা সোনার পাতের এবং তিনি দেখেন যে 99% আলফা কণায় এই সোনার পাতটা ভেদ করে সোজাসুজি চলে যায়, কি সোজাসুজি চলে যায়। কিন্তু আমরা প্রথমে দেখেছিলাম সোনার পাতকে ঘিরে আবার কি দেওয়া আছে, জিঙ্ক সালফাইডের আবরণ দেওয়া আছে। এখন এই যে পাতলা পাতটা ভেদ করে যে 99% আলফা কণা সোজাসুজি
চলে যাচ্ছে এবং এটা সোজাসুজি গিয়ে জিঙ্ক সালফেটের পর্দাকে আলোক ছটায় দীপ্তিমান বা কি করতেছে বে আলোকিত করতেছে। ফার্স্ট সিদ্ধান্ত এটা। সেকেন্ড যে পর্যবেক্ষণটা তিনি করছেন সেটা হচ্ছে তবে মাত্র কয়েকটা আলফা কণা 99% কিন্তু সোজাসুজি চলে যাচ্ছে, সোজাসুজি গিয়ে ব্যাট করে গিয়ে জিঙ্ক সালফেটের পর্দাকে আলোক ছটায় দীপ্তিমান বা আলোকিত করতেছে। ঠিক আছে, যদি জিঙ্ক সালফেটটা একটা অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ, ঠিক আছে, যেটা দৃশ্যমান আলোর পরিসরে আলোটাকে বিকিরণ করতেছে। তবে মাত্র কয়েকটা আলফা কণা তাদের পথ থেকে বেঁকে পেছন দিকে কি আসবে চলে যায়। ঠিক আছে, কিছু সংখ্যক আলফা কণা পেছন দিকে চলে আসে। খুব কম সংখ্যক আলফা কণা প্রায় 20,000-এর মধ্যে একটি বিপরীত দিকে ফিরে আসে। এটা হচ্ছে বেঁকে পেছন দিকে চলে যাচ্ছে। আর এটা হচ্ছে কি খুব কম সংখ্যক আলফা কণা প্রায় 20,000-এর মধ্যে একটা, কয় হাজারের মধ্যে 20,000-এর মধ্যে একটা, যেটা বিপরীত দিকে কি করবে ফিরে আসে। এখান থেকে কিন্তু ভাই কোয়েশ্চেনটা হতে পারে যে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায়, ঠিক আছে, কি পরিমাণ আলফা কণা বিপরীত দিকে ফিরে আসে। বিপরীত দিকে ফিরে আসতেছে হচ্ছে 20,000-এর মধ্যে মাত্র একটা। কয়টা? 20,000-এর মধ্যে একটা। তো এখান থেকে এই যে পর্যবেক্ষণ আমরা তিনটা পর্যবেক্ষণ দেখলাম। ফার্স্ট পর্যবেক্ষণটা ছিল হচ্ছে 99% আলফা কণা সোনার পাত ভেদ করে সোজাসুজি চলে যাচ্ছে এবং জিঙ্ক সালফেটের যে পর্দাটা আমরা দিয়েছি সোনার পাতের ওই পাশে এটাকে দীপ্তিমান বা আলোকিত করতেছে এবং মাত্র কয়েকটা আলফা কণা পথ থেকে বেঁকে পেছন দিকে চলে যাচ্ছে। আবার খুব কম সংখ্যক আলফা কণা প্রায় 20,000-এর মধ্যে একটা সোজা বিপরীত দিকে কি আসতেছে বা ফিরে আসতেছে। এই সিদ্ধান্ত, এখন আমরা পর্যবেক্ষণ দেখলাম এতক্ষণ, এখন দেখবো হচ্ছে সিদ্ধান্ত। এখন এই পর্যবেক্ষণগুলো থেকে রাদারফোর্ড কি কি সিদ্ধান্ত নিয়েছিলেন সেই জিনিসগুলো আমরা দেখবো। একটু কনসেন্ট্রেশন দিতে হবে আপনাদেরকে, যাতে একবার বইটা পড়ে গেলে নেক্সট টাইম আপনারা এই জিনিসগুলো নিয়ে আর স্টাডি করতে না হয়। কি সিদ্ধান্ত? ফার্স্ট যে সিদ্ধান্ত দেখেন, পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা। কি ভাই, তিনি প্রথম যে সিদ্ধান্তটা নিয়েছেন সেটা হচ্ছে কি পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা। কেন সিদ্ধান্তটা নিয়েছেন? যেহেতু আলফা কণার তুলনায় ইলেকট্রনের ভরটা অতি নগণ্য, সেহেতু এই ফাঁকা স্থানে ইলেকট্রন থাকতে পারে, তবে এরা আলফা কণার গতিপথের কোনো কি করে না ভাই পরিবর্তন ঘটাতে পারে না। তার মানে দেখেন পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা। জাস্ট আমরা হেডলাইনটাও মনে রাখলে চলবে যে রাদারফোর্ড কি কি সিদ্ধান্ত নিয়েছেন। এগুলো আসলে ওভাবে আপনারা যারা এসএসসি লেভেলের আছেন তাদের জন্য ওভাবে কারণ সহ ব্যাখ্যা করলে বেটার হয়। বাট আমরা যেহেতু মেডিকেলের জন্য প্রিপারেশন নিব, এগুলো আমাদের পূর্বেই পড়া আছে, জাস্ট আমরা হেডলাইনটা দেখে যাই। তাহলে ফার্স্ট সিদ্ধান্ত কি? পরমাণুর অধিকাংশ স্থানে কি বে ফাঁকা। সেকেন্ড সিদ্ধান্ত, যেহেতু খুব কম সংখ্যক আলফা কণা বিপরীত দিকে ফিরে আসে, এতে প্রমাণিত হয় ওই আলফা কণা সোজাসুজি এর অপেক্ষা বহুবারই কোনো কিছুর সাথে সংঘর্ষে পতিত হয় এবং তা দ্বারা বিকর্ষিত হয়। অর্থাৎ পরমাণুর কেন্দ্রে পরমাণুর প্রায় সমগ্র ভর অতি ক্ষুদ্র স্থান দখল করে আছে। এটা হচ্ছে সেকেন্ড সিদ্ধান্ত। পরমাণুর কেন্দ্রে পরমাণুর প্রায় সমগ্র ভর, ঠিক আছে, 99.97% ভর অতি ক্ষুদ্র স্থান দখল করে আছে। এটা সেকেন্ড সিদ্ধান্ত। কারণটা হচ্ছে উপরে বলা আছে, ঠিক আছে, আমরা কারণটা দেখবো না, কারণ এটা আমরা এসএসসি লেভেলে কারণগুলো দেখেছিলাম। এখন জাস্ট আমরা সিদ্ধান্তগুলো মনে রাখবো। ফার্স্ট সিদ্ধান্ত হচ্ছে পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা। সেকেন্ড সিদ্ধান্ত যেটা এটা পরমাণুর কেন্দ্রে পরমাণুর প্রায় সমগ্র ভর অতি ক্ষুদ্র স্থান কি আছে ভাই দখল করে আছে। দেন 3 নাম্বার যে সিদ্ধান্তটা দেখেন, যেহেতু আলফা কণা সমূহ ধনাত্মক চার্জ যুক্ত, আমরা দেখেছিলাম আলফা কণাটা হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস 4/2 হিলিয়াম 2+। যেহেতু আলফা কণা সমূহ ধনাত্মক চার্জ যুক্ত এবং এই ক্ষেত্রে বিকর্ষিত হয়, সেহেতু পরমাণুর কেন্দ্রটিও ধনাত্মক চার্জ যুক্ত হবে এবং তিনি বাড়ি ও ধনাত্মক চার্জ যুক্ত পরমাণুর এই কেন্দ্রকে কি করেন ভাই নিউক্লিয়াস কি করেন নামকরণ করেন। কি নামকরণ করেন ভাই? নিউক্লিয়াস নামকরণ করেন। কারণ কেন? আমরা দেখেছিলাম কিছু সংখ্যক আলফা কণা যে ফিরে আসতেছে বিকর্ষিত হয়ে যে চলে আসতেছে, তার মানে আমরা দেখা যাচ্ছে যেহেতু বিকর্ষণ কখন হবে, যেহেতু আলফা কণাটা পজিটিভ, তার মানে কেন্দ্রের মধ্যে এরকম কিছু পজিটিভ জিনিস আছে, যার কারণে পজিটিভ বিকর্ষিত হয়ে আমার জিনিসগুলা ব্যাক আসতেছে, কিছু আলফা কণা ফিরে আসতেছে। এই জন্য তিনি এখান থেকে সিদ্ধান্ত নেন যে তিনি ভারী ও ধনাত্মক চার্জযুক্ত পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জযুক্ত সামথিং কিছু আছে এবং তিনি ভারী ও ধনাত্মক চার্জযুক্ত পরমাণুর কেন্দ্রকে কি করেন ভাই নিউক্লিয়াস নামকরণ করেন। এখানে কিন্তু প্রথমে আমি হেডলাইনটা আপনাদেরকে একটু রিমাইন্ড করে দিতে ভুলে গেছিলাম। যেমন হেডলাইনটা ছিল হচ্ছে এরকম, রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় নিউক্লিয়াস আবিষ্কার। কি আবিষ্কার ভাই? নিউক্লিয়াস আবিষ্কার। তিনি মূলত এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা করে মূলত যে জিনিসটা আবিষ্কার করেছিলেন সেটা হচ্ছে নিউক্লিয়াস আবিষ্কার। কি কারণে জিনিসটা আমরা সিদ্ধান্ত উপনীত হই যে কিছু সংখ্যক আলফা কণা
জিনিসটা আমরা এভাবে সিদ্ধান্ত উপনীত হয় যেহেতু আলফা কণাসমূহ ধনাত্মক চার্জযুক্ত এবং এই ক্ষেত্রে বিকর্ষিত হচ্ছে, সেহেতু পরমাণুর কেন্দ্র ধনাত্মক চার্জযুক্ত কিছু আছে, কারণ প্লাস প্লাস হলে আমার কি হবে, বিকর্ষণ হবে। তিনি ভারী ও ধনাত্মক চার্জযুক্ত পরমাণুর কেন্দ্রকে কি করেন, নিউক্লিয়াস নাম করেন। দেন 4 নম্বর যে সিদ্ধান্ত সেটা হচ্ছে আলফা কণার গতিপথের পরিবর্তন হিসাব করে দেখান যে পরমাণুর নিউক্লিয়াসে ধনাত্মক চার্জের পরিমাণ মোলের পারমাণবিক সংখ্যার সমান। এই যে নিউক্লিয়াস যেটাকে তিনি নামকরণ করেছেন কেন্দ্রটাকে, সেই কেন্দ্রের ধনাত্মক চার্জের পরিমাণটা হচ্ছে মোলের পারমাণবিক সংখ্যার সমান। কিসের সমান, পারমাণবিক সংখ্যার সমান। এবং রাদারফোর্ড জানতেন আলফা কণার ভর তথা আলফা কণার ভর ইলেকট্রন কণার ভরের চেয়ে 7000 গুণ বেশি এবং এটি দ্বিধনাত্মক চার্জযুক্ত। এখান থেকে একটা ইনফরমেশন ভর্তি পরীক্ষায় আসতে পারে, পরীক্ষায় কোশ্চেন হতে পারে এরকম যে আলফা কণার ভরটা ইলেকট্রন কণার ভরের চেয়ে কত গুণ বেশি, 7000 গুণ বেশি। কত গুণ বেশি ভাই, 7000 গুণ বেশি আলফা কণার ভরটা। ঠিক আছে, এখান থেকে আরেকটা কোশ্চেন দেখা গিয়েছিল এরকম, যেমন সেটা ভার্সিটিতে দেখা গিয়েছিল, নিচের কোনটি সবচেয়ে ভারী কণা। কোশ্চেনটা হচ্ছিল এরকম, নিচের কোনটি সবচেয়ে ভারী কণা। অপশনগুলো ছিল হচ্ছে আলফা কণা। আমি আপনাকে কোশ্চেন ফরম্যাটটা বলতেছি। কোশ্চেন ফরম্যাটটা ছিল এরকম, নিচের কোনটি সবচেয়ে ভারী কণা অথবা ভারী কণা কোনটি। অপশনে ছিল হচ্ছে আলফা কণা, দেন ছিল প্রোটন, দেন ছিল নিউট্রন, দেন হচ্ছে ভাই ইলেকট্রন। সবচেয়ে ভারী কণা হচ্ছে আলফা কণা, যেটা ইলেকট্রনের চেয়ে 7000 গুণ বেশি। কয় হাজার গুণ ভাইয়া, 7000 গুণ বেশি। এই ইনফরমেশনটা আমরা মনে রাখবো। দেন আসেন 5 নাম্বার যে সিদ্ধান্ত, সেটা হচ্ছে পরমাণুর আকার হাইড্রোজেন পরমাণুর ব্যাস 1 × 10⁻8 সেন্টিমিটার বা 0.1 ন্যানোমিটার এর তুলনায়, দেখেন পরমাণুর আকারের তুলনায় নিউক্লিয়াসের আকারটা খুবই ছোট। দেখেন পরমাণুর আকারের তুলনায় নিউক্লিয়াসের আকারটা ছোট। এই ইনফরমেশন থেকে কিন্তু বাই লেটেস্ট মেডিকেলের কোশ্চেন এসেছিল, মেডিকেল 2021 অ্যাডমিশন টেস্টে এসেছিল। সেটা হচ্ছে কোশ্চেন ফরম্যাটটা ছিল এরকম, পরমাণুর আকার নিচের কোনটির কাছাকাছি। পরমাণুর আকারটা হচ্ছে মূলত এই যে দেখেন 1 × 10⁻8 সেন্টিমিটার বা 0.1 ন্যানোমিটারের কাছাকাছি, যেটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর ব্যাস। ঠিক আছে, তার মানে এখান থেকে ইনফরমেশনটা, প্রথম যে ইনফরমেশনটা সেটা হচ্ছে পরমাণুর আকারের তুলনা, টোটালটা পরমাণু। ঠিক আছে, কেন্দ্রে আছে আমার নিউক্লিয়াস। এই পরমাণুর টোটাল আয়তনের তুলনায় এই নিউক্লিয়াসের কেন্দ্রে যে নিউক্লিয়াসটা আছে এটার আয়তনটা খুবই ছোট। ঠিক আছে, আর পরমাণুর আকারটা হচ্ছে দেখেন 1 × 10⁻8 সেন্টিমিটারের কাছাকাছি, যেটা হচ্ছে মূলত হাইড্রোজেন পরমাণুর ব্যাস। আর নিউক্লিয়াসের ব্যাসটা হচ্ছে 10⁻12 থেকে কত, 10⁻12 থেকে 10⁻13 সেন্টিমিটার পর্যন্ত। ঠিক আছে, এই জিনিসগুলো মনে রাখবো, কারণ আবারও বলতেছি মেডিকেল 2021 কিন্তু কোয়েশ্চেনটা এসেছিল পরমাণুর আকার নিচের কোনটার কাছাকাছি। কাছাকাছি হচ্ছে যে হাইড্রোজেন পরমাণুর ব্যাসের কাছাকাছি। ঠিক আছে, 1 × 10⁻8 সেন্টিমিটার অথবা এটাকে ন্যানোমিটারে গেলে 0.1 ন্যানোমিটার। এগুলো আমি আপনাকে বারবার রিপিট করতেছি যাতে জিনিসগুলো আপনার মনে থাকে, তাহলে পরবর্তীতে হয়তো মেডিকেলে আসতে পারে বা ডেন্টালে নিউক্লিয়াসের আকার নিচের কোনটির কাছাকাছি হবে। ঠিক আছে, এই যে দেখেন 1 × 10⁻12 থেকে 10⁻13 সেন্টিমিটার পর্যন্ত। তাহলে এই জিনিসগুলো আমরা দেখবো যে এতক্ষণ ধরে আমরা যে জিনিসগুলো দেখলাম সেটা হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার অনেকগুলো ইনফরমেশন আমরা এইভাবে বইয়ে অ্যানালাইসিস করব। ভিডিও শেষে আমরা নিজে নিজে একবার এইভাবে অ্যানালাইসিস করব, তাহলে জিনিসগুলো আমাদের খুব বেশি মনে থাকবে, আদারওয়াইজ কিন্তু ভাই আমরা ভুলে যাব। আমি জাস্ট আপনাকে রিপিট করে দিচ্ছি, এই জিনিসগুলো আমাদেরকে পড়তে হবে। দেন এখন আমরা দেখবো হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। এতক্ষণ ধরে আমরা দেখতেছিলাম হচ্ছে ভাই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, এবং এখান থেকে আমরা কিছু পর্যবেক্ষণ এবং কিছু সিদ্ধান্ত দেখলাম, এবং এখন দেখলাম হচ্ছে এই যে এই বিচ্ছুরণ পরীক্ষা থেকে বিজ্ঞানী রাদারফোর্ড তিনি একটা পরমাণুর মডেল উপস্থাপন করেন, যেটা হচ্ছে 1911 খ্রিস্টাব্দে। কত ভাই, 1911 খ্রিস্টাব্দে। এখন আমরা এই পরমাণু মডেলটা সম্পর্কে একটু দেখব। যেমন এখানে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে 1911 খ্রিস্টাব্দে আলফা কণা পরীক্ষার সাহায্যে পরমাণুতে নিউক্লিয়াস শনাক্তকরণের মাধ্যমে রাদারফোর্ড এই পরমাণু মডেলটার প্রস্তাবনা সমূহ দিয়েছিলেন। ঠিক আছে, এখানে মূলত একটা জিনিস মনে রাখতে হবে, আমরা তিনি এই রাদারফোর্ড এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার সাহায্যে মূলত তিনি নিউক্লিয়াসটা শনাক্তকরণ করতে পেরেছিলেন। তো এখানে অনেকগুলা আমাদের প্রস্তাবনা আছে, যে জিনিসগুলো আপনারা একটু দেখে নেবেন। দেন
আমি যদি তারপরে একটু করে আপনাকে বলে যাই, সেটা হচ্ছে যে জিনিসগুলো আগে বলা হয়েছে এই জিনিসগুলাই মূলত এখানে। যেমন দেখেন, গোলাকার পরমাণুর কেন্দ্রস্থলে একটি ধনাত্মক চার্জ বিশিষ্ট ভারী বস্তু বিদ্যমান। এই ভারী বস্তুকে পরমাণুর কেন্দ্র বা কি বলা হচ্ছে, নিউক্লিয়াস। এই যে পরমাণু, এটার কেন্দ্রে একটা ভারী বস্তু আছে যেটাকে নাম দেওয়া হচ্ছে কি ভাই, নিউক্লিয়াস। এবং এই নিউক্লিয়াসের আয়তনটা পরমাণুর আয়তনের তুলনায় কিন্তু খুবই নগণ্য। এবং পরমাণুর আয়তনটা হচ্ছে কি 10⁻8 সেন্টিমিটার অথবা 0.1 ন্যানোমিটার। আর নিউক্লিয়াসের ব্যাসটা দেখেছিলাম আমরা 10⁻12 থেকে 10⁻13 সেন্টিমিটার। জিনিসগুলো বারবার দেখবেন, বারবার মনে রাখবেন, তাহলে আপনার একটা চ্যাপ্টার একবার পড়লেই জিনিসটা হয়ে যাবে। ঠিক আছে, পরবর্তীতে আর পড়ার দরকার নেই। তারপরে আমরা নিউক্লিয়াস আছে, এটা তিনি প্রস্তাবনায় বলেছেন। এবং পরমাণুর মোট আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন অতি নগণ্য। নিউক্লিয়াস পরমাণুর সমস্ত ধনাত্মক চার্জ ও প্রায় সমস্ত ভর এখানে কেন্দ্রীভূত থাকে। দেখেন সেম জিনিসগুলা। দেন হচ্ছে পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ। কি নিরপেক্ষ ভাই? বিদ্যুৎ নিরপেক্ষ। তিনি নিউক্লিয়াসের ধনাত্মক চার্জ সংখ্যার সমান সংখ্যক ঋণাত্মক চার্জ যুক্ত কি থাকে ভাই? ইলেকট্রন থাকে। তিনি বলেছেন পরমাণুটা একটা বিদ্যুৎ নিরপেক্ষ, তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। নিউক্লিয়াসের ধনাত্মক চার্জযুক্ত, এই যে আমরা বলেছিলাম এই যে ধনাত্মক চার্জযুক্ত একটা নিউক্লিয়াস থাকে, এই ধনাত্মক চার্জ সংখ্যার সমান সংখ্যক কিন্তু আবার তিনি বলেছেন ঋণাত্মক চার্জযুক্ত এখানে ইলেকট্রন থাকে। সে কারণে তিনি এই সিদ্ধান্তটা নিয়েছেন যে পরমাণুটা কি? বিদ্যুৎ নিরপেক্ষ। এখান থেকে কোয়েশ্চেন ফরম্যাট হতে পারে এরকম যে পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ, এটা আমরা কোন মডেলে পাই, কোন মডেলের সিদ্ধান্ত? পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ, এটা হচ্ছে মূলত রাদারফোর্ডের পরমাণু মডেলের একটা কি সিদ্ধান্ত। এই জিনিসটা আমরা মনে রাখবো। দেন 3 নম্বর যে ইনফরমেশনটা আমরা দেখব সেটা হচ্ছে সৌরজগতে সূর্যের চারদিকে ঘূর্ণায়মান গ্রহসমূহের মতো পরমাণুর ইলেকট্রনগুলো এর কেন্দ্রস্থ নিউক্লিয়াসের চারদিকে নিজ নিজ কক্ষপথে সতত ঘূর্ণায়মান থাকে। ধনাত্মক চার্জ বিশিষ্ট নিউক্লিয়াসের ও ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রনসমূহের পারস্পরিক স্থির বৈদ্যুতিক আকর্ষণজনিত কেন্দ্রমুখী বল এবং আবর্তনশীল ইলেকট্রনের কেন্দ্র বহির্মুখী বল পরস্পর সমান, অর্থাৎ পরস্পরকে ব্যালেন্সড বা সমবার করে। তাহলে দেখেন, আমরা কিন্তু প্রথমেই বলেছিলাম যে ধনাত্মক চার্জযুক্ত কেন্দ্রে যে ধনাত্মক চার্জটা আছে পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ। এই যে জিনিসটা আমরা বলেছিলাম একটু আগে যে পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ, অর্থাৎ এখানে ধনাত্মক চার্জের সমান সংখ্যক ঋণাত্মক চার্জযুক্ত কি থাকে বা ইলেকট্রন থাকে, এই জিনিসটা বলেছিলাম। ঠিক এই জিনিসটা কম্পেয়ার করে এই যে সৌরজগতের সূর্যের সাথে এই জিনিসটাকে তুলনা করা হয়েছে, কম্পেয়ার করা হয়েছে, যেখানে বলা হয়েছে সৌরজগতের সূর্যের চারদিকে ঘূর্ণায়মান গ্রহসমূহের মতো পরমাণুর ইলেকট্রনগুলো, অর্থাৎ গ্রহের সাথে তুলনা করা হয়েছে ইলেকট্রনকে। ঠিক আছে, আর সূর্যকে থিঙ্কিং করা হয়েছে নিউক্লিয়াস হিসেবে। সেজন্য বলা হয়েছে ঘূর্ণায়মান গ্রহ, সূর্যের চারদিকে যেরকম গ্রহগুলো ঘুরে নিউক্লিয়াসের চারদিকে ঠিক ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান। তো এখানে দুইটা বল কাজ করে, একটা হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াসের ও ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন সমূহের পারস্পরিক স্থির বৈদ্যুতিক আকর্ষণজনিত কেন্দ্রমুখী বল, আর আরেকটা হচ্ছে আবর্তনশীল ইলেকট্রনের কেন্দ্র বহির্মুখী বল। এই দুইটা বল পরস্পর সমান এবং এই জিনিসটা পরস্পরকে কি করে? ব্যালেন্সড বা সমবার করে। এই জন্য এই জিনিসটা বলা হয়েছে, এই সিদ্ধান্তটা। তো আমরা এই জিনিসটা দেখবো এখান থেকে, অর্থাৎ এখান থেকে কোয়েশ্চেন হতে পারে সৌরজগতের সাথে মানে কোন মডেলে ইলেকট্রন সমূহকে সৌরজগতের গ্রহসমূহের সাথে তুলনা করা হয়েছে। এটা করা হয়েছে হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলে। এবং এখানে যে একটা ব্যালেন্স, এই যে ধনাত্মক চার্জ বিশিষ্ট নিউক্লিয়াসের এবং ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রনের সমূহের কি বল কাজ করে? স্থির বৈদ্যুতিক আকর্ষণজনিত কেন্দ্রমুখী বল। এই জিনিসগুলো মনে রাখবো আমরা। দেন এখানে একটা জিনিস দেখেন, এই জিনিসটা পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। রাদারফোর্ডের পরমাণু মডেলে নিউক্লিয়াসের ধারণা আছে বলে একে পরমাণুর নিউক্লিয়ার মডেলও বলা হয়। তাহলে কোয়েশ্চেন হতে পারে নিচের কোনটি পরমাণুর নিউক্লিয়ার মডেল নামে পরিচিত? ঠিক আছে, নিউক্লিয়ার মডেল নামে পরিচিত নিচের কোন মডেল? সেটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের আরেকটা নাম হচ্ছে পরমাণুর নিউক্লিয়ার মডেল। কারণ কেন? এটাতে নিউক্লিয়াসের ধারণা আছে বলে এটাকে আরেকটা নামকরণ করা হচ্ছে পরমাণুর নিউক্লিয়ার মডেল। এবং সৌরজগতের সাথে মিল রেখে এই মডেলটি দেওয়া হয়েছে বলে একে সোলার সিস্টেম অ্যাটম মডেলও বলা হয়। তার মানে দেখেন, রাদারফোর্ডের পরমাণু মডেলের আমরা দুইটা নামকরণ পাচ্ছি, এটাকে পরমাণু নিউক্লিয়ার মডেল বলা হয়, আবার সোলার সিস্টেম অ্যাটম মডেলও বলা হয়। কি ভাই? সোলার সিস্টেম অ্যাটম মডেল। তাহলে এই জিনিসগুলো আমরা মনে রাখবো। আমি কিন্তু একটা জিনিস আপনাকে বারবার রিপিট করে দিচ্ছি যাতে পরবর্তীতে আপনার এই জিনিসগুলো নিয়ে স্টাডি করতে না হয়। ঠিক আছে, যেমন এখানে একটা এমসিকিউ কোয়েশ্চেন দেখেন, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় পর্দায় কিসের প্রলেপ ছিল?
পর্দায় প্রলেপ ছিল হচ্ছে ভাই জিঙ্ক সালফেটের একটা প্রলেপ দেওয়া ছিল। কেন দেওয়া ছিল? কারণ জিঙ্ক সালফেটটা হচ্ছে একটা অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ, যেটা দৃশ্যমান আলোকে কি করতে পারে ভাই ওই রেঞ্জে বিকৃত করতে পারে। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আমরা পূর্বে দেখেছিলাম। তো আসেন, এতক্ষণ ধরে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলের উপস্থাপনা দেখেছিলাম। এখন দেখবো হচ্ছে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলের কিছু সীমাবদ্ধতা, লিমিটেশন, কিছু লিমিটেশন আছে, এই জিনিসগুলো আমরা দেখব। যেমন কি কি লিমিটেশন আছে? সৌরমণ্ডলের গ্রহসমূহ সামগ্রিকভাবে চার্জ বিহীন, তাহলে গ্রহসমূহের কিন্তু কোনো চার্জ নাই, বাট আমরা গ্রহের সাথে ইলেকট্রনের যে তুলনা করেছি, ইলেকট্রনের কিন্তু চার্জ আছে, তাহলে এখানে একটা সীমাবদ্ধতা বা লিমিটেশন রয়ে যায়। ঠিক আছে, এই জিনিসটা এখানে বলা হয়েছে। এবং পারস্পরিক স্থির বৈদ্যুতিক বল দ্বারা কি করে বিকর্ষণ করে। অপরদিকে গ্রহসমূহ হচ্ছে মহাকর্ষ বল দ্বারা পরস্পরকে বিকর্ষণ করে। তার মানে দুইটা ভিন্ন জিনিস, এখানে হচ্ছে স্থির বৈদ্যুতিক বল আর এখানে হচ্ছে মহাকর্ষ বল, এখানে করে হচ্ছে বিকর্ষণ আর এখানে করে আকর্ষণ। তার মানে একটা লিমিটেশন বা সিদ্ধান্ত, একটা লিমিটেশন রয়ে যায়, সীমাবদ্ধতা রয়ে যায়। তিনি যে কম্পারিজন করেছেন সেজন্য বলা হচ্ছে গ্রহগুলোর সাথে ইলেকট্রনের তুলনাটা কি হয় নাই, সঠিক হয়নি। ঠিক আছে, দেন 2 নম্বর যে লিমিটেশন সেটা দেখেন, ম্যাক্সওয়েলের আলোক সম্পর্কীয় তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুসারে কোনো চার্জযুক্ত বস্তু বা কণা বৃত্তাকার পথে ঘুরলে তা ক্রমাগত শক্তি বিকিরণ করবে এবং তার আবর্তন চক্র ধীরে ধীরে কমতে থাকবে। সুতরাং এই ক্ষেত্রে কক্ষপথে আবর্তনশীল ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন ক্রমশ শক্তি হারাতে হারাতে কোথায় ঢুকে যাবে ভাই, নিউক্লিয়াসে পতিত হবে। অর্থাৎ রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পূর্ণভাবে একটা অস্থায়ী অবস্থা হবে, অথচ পরমাণু হতে ক্রমাগত শক্তি বিকিরণ বা ইলেকট্রন সময়ের নিউক্লিয়াসের পতন কখনোই কি ঘটবে না। তাহলে এই জিনিসটা দেখেন, এখানে একটা জিনিস ইনফরমেশন আপনাকে মনে রাখতে হবে, ম্যাক্সওয়েলের তড়িৎ চুম্বকীয় তত্ত্ব। তাহলে এই যে তড়িৎ চুম্বকীয় তত্ত্ব কে প্রদান করেন? তড়িৎ চুম্বকীয় তত্ত্ব প্রদান করেন হচ্ছে ম্যাক্সওয়েল। কে ভাই? বিজ্ঞানী ম্যাক্সওয়েল হচ্ছে তড়িৎ চুম্বকীয় তত্ত্ব প্রদান করেন। ঠিক আছে, এই তত্ত্ব অনুসারে বলা হয়েছে কোনো চার্জযুক্ত বস্তু বা কণা যদি বৃত্তাকার পথে ঘুরতে থাকে তাহলে সেটা ক্রমাগত শক্তি বিকিরণ করবে এবং তার আবর্তন চক্রে ধীরে ধীরে কমতে থাকে। তাহলে সেরকম যদি হয়, আমাদের যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত যে ইলেকট্রনটা আছে, তাহলে এটাও ক্রমশ শক্তি হারাতে হারাতে আমরা কোথায় ঢুকে যাবে, নিউক্লিয়াসে। তাহলে সেক্ষেত্রে কিন্তু পরমাণু মডেলের একটা অস্থায়ী অবস্থা তৈরি হবে। ঠিক আছে, তো সেজন্য বলা হচ্ছে এটা একটা কি রয়ে যাচ্ছে, লিমিটেশন রয়ে যাচ্ছে। দেন 3 নম্বর যে লিমিটেশন সেটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর বর্ণালী সম্বন্ধে কোনো সুষ্ঠু ব্যাখ্যা এই মডেল দিতে পারে না। হাইড্রোজেন পরমাণুর বর্ণালী সম্বন্ধে কোনো সুষ্ঠু ব্যাখ্যা কিন্তু এই মডেলটা কি দিতে পারে না। যেমন শক্তি বিকিরণ অবিচ্ছিন্ন ভাবে ঘটে, তাই পরমাণুর বর্ণালীতে সৃষ্ট রেখাসমূহ অবিচ্ছিন্ন হওয়া স্বাভাবিক, কিন্তু বর্ণালীতে সৃষ্ট রেখাসমূহ বিচ্ছিন্ন ও বেশ কি হয়, উজ্জ্বল হয়। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবো। দেন 4 নম্বর হচ্ছে ভাইয়া, আবর্তনশীল ইলেকট্রনের কক্ষপথের আকার ও আকৃতি সম্বন্ধে কোনো ধারণা রাদারফোর্ডের পরমাণু মডেলে দেওয়া হয় নাই। ঠিক আছে, একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কিভাবে পরিক্রমণ করে তার কোনো উল্লেখ এই মডেলে নাই। অর্থাৎ রাদারফোর্ডের মডেলে শুধুমাত্র যেটা ছিল সেটা হচ্ছে নিউক্লিয়াস আবিষ্কার, কেন্দ্রে একটা নিউক্লিয়াস আছে, তিনি শুধুমাত্র এই জিনিসগুলাই বলেছিলেন। কক্ষপথের কোনো আকার আকৃতির কোনো ধারণা দেয় নাই। একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কিভাবে পরিক্রমণ করবে এটারও কোনো ব্যাখ্যা নাই। হাইড্রোজেন পরমাণুর কোনো সুষ্ঠু ব্যাখ্যা আমরা পাইনি। ঠিক আছে, আবার সৌরজগতের গ্রহসমূহের সাথে যে তুলনা করছেন ইলেকট্রনগুলোকে, এই জিনিসগুলোর একটা লিমিটেশন রয়ে গেছে, সেই জিনিসগুলো আমরা এতক্ষণ দেখলাম। দেখেন পরবর্তীতে বিজ্ঞানী নিলস বোর, কে ভাই? বিজ্ঞানী নিলস বোর এই মডেলের কিছু ত্রুটি বা সংশোধন করে নতুন একটা মডেল কি করেন ভাই, প্রকাশ করেন। আশা করি ভাই ক্লাসটা বুঝতে পেরেছেন। আপনাকে জাস্ট জিনিসগুলো আমরা অ্যানালাইসিস করে দিচ্ছি যাতে জিনিসগুলো আপনি খুব ইজিলি বুঝতে পারেন। ঠিক আছে, যেমন এখানে দেখুন রাদারফোর্ডের পরমাণু মডেল ভিত্তিক কিছু কোয়েশ্চেন। রাদারফোর্ড তার পরীক্ষায় আলফা কণা ও পর্দায় জিঙ্ক সালফেটটা কেন ব্যবহার করেন? আপনারা ভাইকে জিনিসটা জানাবেন কমেন্ট করে, আমাদের গ্রুপে এই জিনিসটা আপনি অ্যান্সার করবেন ভাইকে, কেন জিঙ্ক সালফেটটা ব্যবহার করেছিলেন, কেন আলফা কণাটা ব্যবহার করেছিলেন। ঠিক আছে, এবং আলফা কণার উৎস বা বৈশিষ্ট্য কি? আলফা কণাটা উৎস বা বৈশিষ্ট্য বলতে আলফা কণাটা আমরা কোন জায়গা থেকে স্বতঃস্ফূর্ত ভাবে পাই? ঠিক আছে, মনে আছে আপনার, আমরা তেজস্ক্রিয় কণা রেডিয়াম এবং ইউরেনিয়াম থেকে এই আলফা কণাগুলো কি স্বতঃস্ফূর্ত ভাবে কি হতো ভাই, বিকিরিত হতো। প্রত্যেক পরমাণুর কেন্দ্র ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস দ্বারা গঠিত, সেটা কি করতে হবে ভাই, প্রমাণ করতে হবে, যেটা আমরা আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার সাহায্যে প্রমাণ করেছিলাম। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা একটু মাথায় রাখবো। দেন পরবর্তী ক্লাসে আমরা দেখবো হচ্ছে বোর পরমাণু মডেল, যে 1913 খ্রিস্টাব্দের নিলস বোর
এই পরমাণু মডেলটা প্রদান করেছিলেন, এই জিনিসটা দেখব। এবং এই বুর পরমাণু মডেল রাদারফোর্ডের পরমাণু মডেলের যে কিছু লিমিটেশন ছিল, এই লিমিটেশন গুলা তিনি কিছু কিছু দূর করতে পেরেছিলেন। এই জিনিসগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখব। তবে আজকের ক্লাসে আমরা যে জিনিসগুলো দেখলাম সেটা হচ্ছে, ফার্স্ট ওয়ান হচ্ছে ইন্ট্রোডাকশনটা দেখলাম। ইন্ট্রোডাকশন থেকে আমরা কি কি পড়ব, শিকনপল থেকে আমরা কি কি দেখব, দেন হচ্ছে আলফা কণাটা কি জিনিস, এবং আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার সাহায্যে নিউক্লিয়াস আবিষ্কার কি কি ব্যবহার করেছিলেন, কি কি উপকরণ, দেন হচ্ছে কিছু সিদ্ধান্ত এবং কিছু লিমিটেশন, এই জিনিসগুলো আমরা দেখলাম। আপনি অবশ্যই আজকের এই ক্লাসটা আমরা অবশ্যই নোট মেকিং করব, নোট ক্রিয়েট করে আমরা আমাদের গ্রুপে আজকের এই ক্লাসের আপডেটটা আমরা অবশ্যই গ্রুপে দিয়ে দিব।